সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বইয়ের আহ, সংক্ষিপ্ত বর্ণনা দেব। বইটার নাম হচ্ছে দ্য আলকামিস্ট। আলকেমিস্ট বা কেমিস্ট, মানে কি যে রসায়নবিদ। একজন চমৎকার একজন রসায়নবিদ, দ্য আলকেমিস্ট, ব্রাজিলিয়ান লেখক পাওলো কুয়েলহো বইটা লিখেছিলেন। বইটা বর্তমানে 80টির বেশি ভাষায় অনুদিত হয়েছে। বইটা একটা রাখাল বালকের একটা গল্প। একটা রাখাল বালক স্পেনের একটা প্রত্যন্ত একটা গ্রামে বসবাস করতো। গ্রামটার নাম ছিল আন্দালুসিয়া। তো সেই রাখাল বালকের গল্প মাধ্যমে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো স্পেনে একজন বালক বাস করতেন। বালকের নাম হচ্ছে শান্তিয়াগো। শান্তিয়াগো আহ, সেখানে গরিব একটা পরিবারের সন্তান ছিলেন। সে তার বাবার সাথে কথোপকথন ছিল যে, বাবা, আমি আমি তো আহ পৃথিবী ভ্রমণ করতে চাই। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতে চাই। তখন বাবা বলল, তুমি যে পৃথিবী ঘুরে দেখতে চাচ্ছ, সারা পৃথিবীর মানুষ তো আমাদের আমাদের এই গ্রামে আসে ঘুরতে, কারণ আমাদের গ্রাম হচ্ছে সবচেয়ে সুন্দর। তারা প্রাসাদ ছেড়ে আমাদের গ্রামে আসে, এসে আফসোস করে তাদের পূর্ববর্তী জীবন নিয়ে। তাদের শৈশব তারা স্মরণ করে যে আমরা আগে কত ভালো ছিলাম। আমাদের নির্ঝঞ্ঝাট শহরের জঞ্জাল মুক্ত আমাদের পরিবেশ ছিল। আর তুমি কিনা তাদের আহ দেখতে যেতে চাও, তাদের পরিবেশ। পরের ছেলে বললো, হ্যাঁ, আমি তাদের দেখতে যেতে চাই, আমি আমি দেখবো অবশ্যই। কিন্তু বাবা বলে যে, সারা পৃথিবী থেকে মানুষ আমাদের এখানে ঘুরতে আসে, তাদের অঢেল টাকা পয়সা আছে, তোমার তো টাকা পয়সা নেই। তুমি কিভাবে সারা পৃথিবী ভ্রমণ করবে? একমাত্র রাখাল রাখাল হলে সারা পৃথিবী, রাখাল বালক ছাড়া কেউই সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে না আমাদের মতো এই অর্থ সম্পদ নিয়ে। তখন সেটা বললো, আমি রাখালই হতে চাই। তখন চিন্তা করলো যে আমি আমি ভেড়ার পাল নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করব ধীরে ধীরে। তখন সে আহ, আন- তখন সান্তিয়াগো আন্দালুসিয়ান গ্রাম থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় রাত হয়ে গেল। একটা পাদ্রির একটা গির্জার পাশে সে আশ্রয় নিল। সেখানে ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে সে স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখলো যে একটা পিরামিড, বেশ কিছু পিরামিড পিরামিড দেখতে পেলো, এবং সেখানে সে গাইবি শব্দ শুনতে পেলো যে, তুমি এখানে গুপ্তধন পাবে, তোমার জন্য এখানে গুপ্তধন আছে। তো সে ঘুম ভেঙে যাওয়ার পরে সে নিজেকে বিশ্বাস করতে পারছিল না, এবং সে স্বপ্নকেও বিশ্বাস করতে পারলো না। সে আহ চিন্তা করতে লাগলো, কি স্বপ্ন দেখলাম আমি। যাই হোক, ইতিমধ্যে তার যে ভেড়া ছিল, ভেড়ার লোম গুলো বড় হয়ে গেছে। সে ভেড়ার পশম গুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবে। সে ভেড়ার পাল নিয়ে এক ব্যবসায়ীর, জিপসি ব্যবসায়ীর কাছে চলে যায়। ব্যবসায়ীর কাছে দোকান মানে বিক্রি করতে চলে যায়। তখন সেখানে গিয়ে এক মেয়ের সাথে পরিচয় হয়। তো মেয়েটার সাথে কথোপকথনে মেয়েটা বুঝতে পারে ছেলেটা শিক্ষিত, প্রচুর পরিমাণে বই পড়ে। তো তখন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো, তুমি একজন রাখাল বালক কি পড়াশোনা করতে পারে? তুমি কিভাবে পড়াশোনা শিখলে, মানে কিভাবে তুমি লেখাপড়া শিখলে? তখন সান্তিয়াগো বলে যে, আমি আসলে আহ, অন্যরা যেভাবে শিখে আমিও সেভাবে শিখেছি। ইনডাইরেক্ট উত্তর দিয়ে দেয় আর কি। তো তারপরে জিজ্ঞেস করে, তুমি কেন সারা আহ, কিভাবে, মানে কিভাবে পড়াশোনা শিখলে, তারপর কেন তুমি কিভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ সারা পৃথিবীতে? নানা ধরনের প্রশ্ন করে। সে প্রশ্নগুলো সান্তিয়াগোকে কৃষ্ট করে। সে মানে কথোপকথনে মেয়েটার প্রতি সান্তিয়াগো অনেকটা দুর্বল হয়ে যায়। যাই হোক, তো আহ, সাথে চাচ্ছিল যে মেয়েটির বাবা, যে মূল ব্যবসায়ী, যে লোন গুলো তুলে, সে যেন একটু দেরি করে আসে, যাতে মেয়েটার সাথে একটু কথা বলতে পারে। যাই হোক, একটু পরে মেয়েটার বাবা চলে আসে, এবং ভেড়া থেকে পশম তোলার জন্য তাড়াহুড়ো করতে থাকে। তখন সান্তিয়াগো ভেড়া থেকে পশম তুলে বিক্রি করে তিনি বই কিনে নিয়ে আসে। সান্তিয়াগোর ধারণা যে
সান্তিয়াগো রাতে যখন ঘুমায়, কারণ বইটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ে, বই পড়ে, বই পড়ে বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ে। যদি বইটা যদি একটু বড় হয়, একটু মোটা হয়, তাহলে তার অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে এবং ঘুমানোর জন্য তার জন্য আরামদায়ক হবে। যাই হোক, তারপর চলে আসে, চলে আসার পরে সে উম, চিন্তা করতে থাকে, সেই ব্যবসায়ী মেয়ের কথা চিন্তা করতে থাকে। কারণ তারপরে সে ভেড়া নিয়ে চিন্তা করতে থাকে যে ভেড়ারা কেমন, তাদের শুধুমাত্র দুইটাই চিন্তা, খাওয়া এবং পান করা। সে চিন্তা করে যে আমি যে তাদের খাওয়াচ্ছি, পান করাচ্ছি, এই কারণে ভেড়াগুলো তাদের ক্রিয়েটিভিটি ভেড়াগুলো তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে গেছে। তারা নিজেরা নিজে থেকে খাদ্য উৎপাদন বা খাদ্য সংগ্রহের যে একটা প্রচেষ্টা, সেটা নষ্ট হয়ে গেছে। ঠিক যেভাবে আমার মনে চিন্তা জাগতেছে ওই ওই ব্যবসায়ীর মেয়ের কথা, চিন্তা আসে, যা আমার সমগ্র চিন্তা চেতনা আমার কেড়ে নিচ্ছে, অন্যদিকে আমাকে চিন্তা করতে দিচ্ছে না। পরে চিন্তা করে শালা আমি একজন রাখাল বালক হয়ে এত জ্ঞানী জ্ঞানী ভাবনা কেন করতেছি, মানে এত চমৎকার, মানে জ্ঞানের ভাবনা আমার মধ্যে কেন, দার্শনিক চিন্তা ভাবনা কেন আসতেছে। যাই হোক, তারপর থেমে যায়। সে নানাভাবে মন থেকে আহ, সেই ব্যবসায়ী মেয়েটাকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পারছিল না, তার মনের মধ্যে বারবার উকি দিচ্ছিল। যাই হোক, তারপরে অনেকদিন পরে আবার যখন আবার যখন ওই ব্যবসায়ীর কাছে উম, যাওয়ার চিন্তা করে, তখনও সে উম, ভাবতে থাকে যে ওই মেয়েটা কি আমাকে আজও মনে রেখেছে, মানে তখনও তার মনের মধ্যে সেই মেয়েটা রয়েই গিয়েছে। আবার চিন্তা করে, না, এটা আমাকে মনে রাখার তো কোনো কারণ নেই, হয়তো আমার চেয়ে আরো বেশি বড় কোনো রাখাল, আরো বেশি যাদের ভেড়া আছে, তাকে হয়তো সে বিয়ে করে সংসার করছে, আমাকে মনে রাখার তো কোনো কারণ নেই। নানা ধরনের চিন্তা ভাবনা তার মনের মধ্যে গেঁথে যাচ্ছিল। যাই হোক, সে আবার স্বপ্নটা দেখে, পিরামিড, পিরামিডের ছবি দেখে সেখান থেকে এক আজগুবি শব্দ আসে যে ইয়ে, তুমি গুপ্তধনের, তুমি এখানে গুপ্তধন আছে, তুমি সংগ্রহ করো। যাই হোক, সে তখন গির্জার মধ্যে চলে যায়, গির্জার মধ্যে একজন মহিলাকে দেখতে পায়। তো দেখতে পায়, মহিলার সামনে দাঁড়িয়ে যায়। মহিলা তখন ধ্যান করছিল, মানে ওদের গির্জার যে নিয়ম কানুন গুলো ছিল সেগুলা করছিল। মহিলা তার হাতের দিকে তাকায়, হাতের দিকে তাকিয়ে বলে, তুমি কি তোমার স্বপ্ন সম্পর্কে জানতে চাও? তখন ছেলেটি একটু অবাক হয়ে যায় যে স্বপ্ন সম্পর্কে জানতে চায়। তুমি যে স্বপ্ন দেখেছো, তুমি গুপ্তধনের স্বপ্ন দেখেছো, তো সে গুপ্তধনটা পাবে মিশরে। কোনো কিছু না বলতেই ছেলেটা শান্তিয়াগো কোনো কিছু না বলতেই মহিলা আহ বলতে থাকে আর কি, তুমি গুপ্তধন পাবে মিশরে, তবে তুমি যদি গুপ্তধন পাও তাহলে আমাকে 10% আমাকে দিতে হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দিতে হবে। তখন শান্তিয়াগো জিজ্ঞেস করে, তাহলে আমি কিভাবে গুপ্তধনটা পেতে পারি?" তখন মহিলা বলে, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি শুধু স্বপ্নের বিষয়ে বলতে পারি, কিন্তু বাস্তবায়নের ব্যাপারে আমি কিছুই বলতে পারি না। যাই হোক, শান্তিয়াগো বাজারে বাজারে যায়, বাজারে গিয়ে বই কিনে পড়তে থাকে। তো পাশে একজন বৃদ্ধ লোক বসা ছিল, তার সাথে কথা বলার চেষ্টা করে। শান্তিয়াগো বিরক্ত হয়ে যায়, দূরে গিয়ে বসে। তখন তার বাবার কথা মনে করে, তার বাবা বলছে সব মানুষকে গুরুত্ব দিতে হবে, কাউকে অবহেলা করা যাবে না। তখন সে আবার ফিরে আসে, আবার লোকটার সাথে আলাপ করতে থাকে। তখন বৃদ্ধ লোকটি বলে যে, তুমি কি বই পড়ছো? তখন বলে যে আমি একটা এই বই পড়ছি এই ব্যাপারে। তখন 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 বৃদ্ধ লোকটি বলে, বইটি আমি পড়েছি, আমি বইটি সম্পর্কে আমি বলতে পারবো। তো তখন শান্তিয়াগো বলে, আচ্ছা বলো, কি কি বলতে পারো? তখন ব্যক্তিটি বলে যে এই বইটি এই সম্পর্কে বলেছে, মানুষ কিভাবে নিজের ভাগ্য নিজে বেছে নেয়, কিভাবে মানুষ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা ভাগ্যের বলি হতে পারে, এই বিষয়ে। তারপরে এই বইটিতে বলা আছে মানুষের জীবনের সবচেয়ে বড় মিথ্যা কি। তখন ছেলে শান্তিয়াগো জিজ্ঞাসা করে, আসলে বড় মিথ্যা কি মানুষের জীবনে? তখন ওই লোকটি বলে, আমাদের জীবনের সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে পরিস্থিতির কাছে আমাদেরকে ছেড়ে দেওয়া, মনে করা যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আমাদের ক্ষমতা নেই, এই কারণে আমাদের ধ্বংসর দিকে আমাদের ছেড়ে দেওয়া, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় মিথ্যা। তখন লোকটি বলে, আমি আহ ওই গুপ্তধনের দিকে আমি নিয়ে যেতে পারি।
তখন শান্তিয়াগো ভাবে যে উনি কিভাবে জানলো যে গুপ্তধনের ব্যাপারটা। নিশ্চয়ই ওই মহিলা এই লোকটিকে বলেছে, এই ধরনের একটা সন্দেহ করতে থাকে। যাই হোক, তখন লোকটা বলে যে আমি তোমাকে গুপ্তধনের ঠিকানা দিতে পারি, বলতে পারি গুপ্তধনের কথা, কিন্তু তোমার ভেড়ার পালের 10% আমাকে দিতে হবে, মানে ভেড়ার পালের 10% আমাকে দিতে হবে। তখন শান্তিয়াগো চিন্তা করে যে ভেড়ার পালের আর সম্পূর্ণ ভেড়া বিক্রি করে সে টাকা দিয়ে ওইদিকে যেতে হবে। তখন চিন্তা করি শালা ভেড়া, আমি এত পছন্দ করি ভেড়া, ভেড়া ছাড়া বিক্রি করে আমি যেতে পারবো, আর 10% ভেড়াই বা কেন দেবে। তখন বলে ঠিক আছে, আমি তোমাকে সেই গুপ্ত ধনের 10% দেবো। তখন তখন ওই লোকটি বলে না, কারণ তুমি ভবিষ্যতে যেটা পাবে তার কিছু অংশ যদি আগেই মানুষকে দিয়ে দাও, তাহলে তোমার ভবিষ্যতের সেই সেই জিনিসের প্রতি, সেই লক্ষ্যের প্রতি তোমার আগ্রহ কমে যাবে। আমি বর্তমানে যা আছে সেখান থেকে আমি 10% চাই। তো তখন উম, আর কি করার, সান্তিয়াগো 10% ভেড়া ওই লোকটিকে দিয়ে দেয় এবং বাকি 90% বিক্রি করে দেয়। পরে জানা যায় ওই লোকটির নাম হচ্ছে, আহ ওই লোকটি পরিচয় দেয়, ওই লোকটির নাম হচ্ছে মেলসিসিরেক। উনি হচ্ছে সালেমের রাজা। উনিও বিশ্ব ভ্রমণ করতে পছন্দ করেন। যাই হোক, সান্তিয়াগো জাহাজের টিকিট ক্রয় করে, জাহাজে আফ্রিকান টিকিট ক্রয় করে জাহাজে উঠে পড়ে। তারপরে উঠে পড়ে কিন্তু এর মধ্যে ওই রাজা কিন্তু তাকে কিছু পরামর্শ দিয়েছে। মানে জাহাজে ওঠার আগেই কিছু পরামর্শ দিয়েছে। ঈশ্বর, তার মধ্যে একটা ছিল এরকম: ঈশ্বর প্রত্যেকের জন্য একটি পথ তৈরি করে রেখেছেন, আমাদের কেবল তার দ্বারা পূর্ণ বিশ্বাসের সাথে পথ অনুসরণ করতে হবে, এবং জীবনে যাই ঘটুক না কেন তোমাকে তোমাকে তা বিশ্বাস করে এগিয়ে যেতে হবে। তারপর দেখা যায় যে মাথার উপর দিয়ে একটা প্রজাপতি উড়ে চলে গেল। তা শান্তিয়াগো চিন্তা করে যে এটা একটা সৌভাগ্যের প্রতীক। তখন সে ভাবে, তখন ওই লোকটা, সালেমের রাজা যে ছিল, সে তাকে বলে যে তুমি ঠিকই ভাবতেছো, তুমি এখন ইতিবাচক চিন্তা ভাবনা করতেছো। তখন তাকে দুইটা পাথর দেওয়া হয়, একটা সাদা পাথর, একটা কালো পাথর। তো একটা ব্যাগে দেওয়া হয়। ব্যাগ থেকে যখন পাথর বের করবে, যদি সাদা বের হয় সাদার মানে হচ্ছে হ্যাঁ, এবং কালো যদি বের হয় এর মানে হচ্ছে না। সামনে যদি কোনো সমস্যা হয়, সিদ্ধান্ত নিতে হয়, তো এই পাথর সাহায্য করবে। কিন্তু সবচেয়ে ভালো হয় নিজের সিদ্ধান্ত নিজে যদি নিতে পারে, তাহলে সবচেয়ে ভালো হয়, সেটা বলে দেয়। তারপরে এবার নানা ধরনের পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে, তারপরে শান্তিয়াগোকে ছেড়ে দেয়। শান্তিয়াগো জাহাজে উঠে পড়ে। এর মধ্যে আরেকটা উপদেশ দিল, কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না, এবং ফলাফল না পাওয়া পর্যন্ত স্বপ্নের পথ অনুসরণ করে যেও। তো জাহাজে ওঠার পরে, জাহাজে ওঠার পরে একজন লোকের সাথে পরিচয় হয়। তো লোক তখন বলে যে আমি একজন পথ প্রদর্শক, আমি একজন গাইড, তোমাকে পথ দেখাতে পারবো, তুমি কি চাও বলো। তখন শান্তিয়াগো ভাবে যে ঈশ্বর নিশ্চয়ই আমাকে পাঠিয়েছেন, আমার কাছে ওনাকে পাঠিয়েছেন আমাকে পথ দেখানোর জন্য। তখন তখন বলে তা তুমি যদি মরুভূমিতে যেতে চাও, তাহলে তো তোমার অনেক টাকার প্রয়োজন হবে। তখন সে ব্যাগ থেকে দেখায় যে তার টাকা আছে, ভেড়া বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছে। তখন তারা তখন ওই লোকটা এই টাকার ব্যাগটা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। সে আসলে এক ধরনের একটা চোর ছিল বা ছিনতাইকারী ছিল, যা বুঝতে ভুল করে শান্তিয়াগো প্রচন্ড মাত্রায় ভেঙে পড়ে। সে চিন্তা করতে থাকে এটা আমি কি করলাম। তখন সেই আহ, রাজা সালেমের রাজার কথা তার মনে পড়ে। তাই সে একটা পরামর্শ দিয়েছিল, যখন তুমি সত্যিই কোনো কিছু অর্জন করতে চাও, তাহলে সমগ্র মহাবিশ্ব তা অর্জনে তোমাকে সাহায্য করবে। সে আবার অনুপ্রাণিত হয়, আবার মোটিভেটেড হয়ে আবার সে আহ, যাত্রা শুরু করে। জাহাজ থেকে নেমে সে চিন্তা করে যে কিছু একটা করবে, কোনো কাজ করে সে উপার্জন করবে। সেই উপার্জনের টাকা দিয়ে সে মিশরে যাবে, মিশরের পিরামিডের ওখানে যাবে এবং গুপ্তধন অর্জন করবে। তো সামনে দেখতে পাই যে একটা পাহাড়ের উপর একজন লোক ক্রিস্টালের ব্যবসা করছে, কাঁচের ব্যবসা করছে। তো সেখানে গিয়ে সে বলে আমি তোমার দোকানে কিছু কাজ করে দেবো, তুমি আমাকে বিনিময়ে কিছু খাবার দিবে। তখন দোকানদার কিছু বলে না। সেই দোকানদারের কোনো জবাব না পেয়ে সে নিজেই কাচের কাচের জিনিসগুলো পরিষ্কার করতে শুরু করে দেয় তার বিনিময়ে।
দোকানদার তাকে কিছু খাবার দেয়। তো তখন দোকানদার তাকে অফার করে যে তুমি সম্ভবত কোনো কাজ খুঁজছো, তুমি আমার দোকানে কাজ করতে পারো। তখন ও সান্তিয়াগো বলে যে হ্যাঁ আমি তোমার দোকানে কাজ করব, শুধু এক রাত, শুধুমাত্র এক রাত, বিনিময়ে আমাকে টাকা দিতে হবে, এমন টাকা দিতে হবে যাতে আমি মিশরের পিরামিড পর্যন্ত পৌঁছতে পারি। তখন লোকটা হাসে, বলে যে তুমি সারা বছর কাজ করলেও যে অর্থ হয় সে অর্থ দিয়ে তুমি মিশরের পিরামিড দেখতে যেতে পারবে না। তখন সে কিছুটা হতাশ হয়ে যায়। যাই হোক, সেই দোকানে সে কাজ শুরু করে। তারপর সে একটা ইউনিক আইডিয়া তৈরি করে, যে বলে যে তুমি এখানে ক্রিস্টাল বিক্রি করো, এখানে ক্রিস্টাল কিন্তু অনেকে আসে, কিন্তু তুমি তো এর সাথে একটা চার দোকান দিতে পারো, কারণ এই পাহাড়ের উপর চার কোনো দোকান নেই। তুমি যদি চার দোকান দাও, চা খেতে মানুষ আসবে, তখন ক্রিস্টাল দেখে কিনে নিয়ে যাবে, এবং ক্রিস্টাল খেতে যারা দেখতে যারা আসবে তারাও চা খেতে পারবে। তো তার চিন্তা, তার পছন্দ হয়, আইডিয়াটা পছন্দ হয়, এবং আইডিয়াটা সে তার দোকানে প্রয়োগ করে। এবং এক বছরের মধ্যে দুজনেই, এই দোকানদার এবং সান্তিয়াগো দুজনেই প্রচন্ড পরিমাণের সম্পদের মালিক হয়ে যায়। তো তখন চিন্তা করে যে আহ, আমি ফিরে যাব, আমার গ্রামে ফিরে যাব, ফিরে গিয়ে আবার ভেড়ার পাল আহ, আবার ই করবো। তখন তার ওই রাজা সালেমের কথা, সালেমের রাজার কথা মনে পড়ে। তখন সে বলেছিল একজনের কখনোই তার স্বপ্নগুলো অপূর্ণ রাখা উচিত নয়। তখন সে স্বপ্ন পূরণে আবারও উদ্বুদ্ধ হয়। তো তখন সে আবার মিশরের দিকে যাত্রা শুরু করে। যাই হোক, যাওয়ার সময় একজন আলকেমিস্ট বা দার্শনিক, সরি, রসায়নবিদের সাথে দেখা হয়, মানে যে কেমিক্যাল নিয়ে গবেষণা করে, দেখা হয় সে ধাতু গলিয়ে সোনা বানিয়ে ফেলতে পারে আলফাইম গ্রামে। যাই হোক, তো ওই গ্রামে আলকেমিস্টের সাথে তার একটা বন্ধুত্ব হয়। তো আলকেমিস্ট তাকে বলে যে আমি তোমাকে সহযোগিতা করব। তো ওই গ্রামে উপজাতিদের মধ্যে একটা যুদ্ধ চলছিল। তো উপজাতিদের মধ্যে বরাবরই যুদ্ধ চলে। তো ওই সময় ফাতিমা নামে এক মেয়ের সাথে শান্তিয়াগোর দেখা হয়ে যায়। তো দুজন দেখা হওয়ার পরে দুজন দুজনের আহ, দৃষ্টি বিনিময় হয়। তারপরে আহ, দুজন দুজনের প্রেমেই পড়ে যায় আর কি, একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। তো এখন শান্তিয়াগোর অন্য কোনো কিছু ভালো লাগে না, শুধুই ফাতিমার কাছে যেতে মন চায়, মনটা উথাল পাথাল করে আর কি। যাই হোক, এর মধ্যে একজন ইংরেজ আসে আলকেমিস্টের কাছে, এসে বলে যে আমাকে কিছু সোনা বানিয়ে দাও। তখন আলকেমিস্ট তাকে ধমক দিয়ে বলে তুমি কি নিজে নিজে চেষ্টা করেছো? তুমি আগে নিজে চেষ্টা করে দেখো, তুমি নিজে চেষ্টা করলেই সবচেয়ে ক্রিয়েটিভ হতে পারবে। তুমি নিজে চেষ্টা করে দেখলেই সবচেয়ে তুমি নিজের কাজ, তুমি সম্পত্তি নিজেই বানাতে পারবে। ওকে। যাই হোক, সামনে আহ যাচ্ছিল, তখন দুটা ঈগলকে যুদ্ধ করতে দেখে শান্তিয়াগো। তখন শান্তিয়াগো ওই গ্রামের যে সর্দার ছিল তাকে সতর্ক করে যে আহ, তোমার গ্রামে সৈন্যরা আক্রমণ করবে। তখন তখন সেই সর্দার সারা, মানে সারা গ্রামে সতর্কতা বাড়িয়ে দেয়, তারা প্রস্তুত থাকে। পরে দেখা যায় আসলেই সৈন্যরা আক্রমণ করে। ওরা করলেও কিছু করতে পারে না, কারণ আগে পূর্ব উপস্থিতি থাকার কারণে এই গ্রামবাসী জয়লাভ করে, এবং সান্তিয়াগো এবং আলকেমিস্টকে পুরস্কৃত করে। যাই হোক, তো সান্তিয়াগো তো বারবার ফাতিমার কাছে যাচ্ছে, and ফাতিমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চাই, এখানে থেকে যেতে চাই। কিন্তু ফাতিমা তাকে বলে না, এটা হবে না, তুমি তোমার স্বপ্ন পূরণে এগিয়ে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি স্বপ্ন পূরণে এগিয়ে যাও, তুমি মিশরে যাও, তুমি গুপ্ত ধনের অনুসন্ধান করো, তারপরে ফিরে এসে আমাকে বিয়ে করবে। সে তখন আরো উদ্দীপ্ত হয়ে যায়, সান্তিয়াগো আরো উদ্দীপ্ত হয়ে যায়। তারপরে চলে যায়, তারপরে হচ্ছে আলকেমিস্টকে নিয়ে আরো সামনের দিকে যায়। সামনের দিকে গিয়ে আবার যুদ্ধ বিধ্বস্ত আরেকটা গ্রামের মধ্যে পড়ে যায়। সেখানে তাদের বন্দি করা হয়, আলকেমিস্ট এবং সান্তিয়াগোকে বন্দি করা হয়। বন্দি করার পরে তারপরে হচ্ছে
তাদের বলা হয় তারা গুপ্তচর, তাদের মেরে ফেলা হয়। যাই হোক, কিছু সময় যাওয়ার পরে আলকেমিস্ট একটা বুদ্ধি করে। আলকেমিস্ট বলে সান্তিয়াগো একজন জাদুকর, সে নিজেকে আহ বাতাসে মিলিয়ে ফেলতে পারে। যাই হোক, কিছুক্ষণ পর সান্তিয়াগো বলে যে তুমি আমাকে ফাঁসিয়ে দিলে, তুমি তো আসলে জাদুকর না, তুমি আমাকে কেন বললে জাদুকর? তখন তো আমাদের আমিও বিপদে পড়বে, তুমিও বিপদে পড়বে। পরে আলকেমিস্ট থেকে বলে তুমি চিন্তা করো না, তুমি গভীর ধ্যানে মগ্ন হয়ে যাও, চিন্তা করো যে তুমি বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছ, তারপরে দেখবে যে সত্যি সত্যি মিলিয়ে গেছে। তারপরে আলকেমিস্ট গভীর ধ্যানে মগ্ন হয়ে যায়। তারপরে চিন্তা করতে থাকে সে সূর্যের উত্তাপ, বাতাসের ছন্দ ইত্যাদি চিন্তা করতে করতে বাতাসের চাবুক মারে তখন আলকেমিস্ট, তখন সে ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে পর্দার ওপারে চলে যায়, শিবিরের ওপারে চলে যায়। তখন গ্রামবাসী এটা দেখে মুগ্ধ হয় এবং তাদের ছেড়ে দেয়। তারপরে এক সন্ন্যাসীর সাথে দেখা করে আলকেমিস্ট এবং শান্তিয়াগো। তো সন্ন্যাসীর বাসায় কিছু তামা ছিল, তামাকে 4 টুকরা স্বর্ণে রূপান্তরিত করে আলকেমিস্ট। যে এই 4 টুকরা স্বর্ণের 2 টুকরা সন্ন্যাসীকে দেয়, 1 টুকরা শান্তিয়াগোকে দেয় এবং 1 টুকরা আলকেমিস্ট নিজের কাছে রাখে। তারপরে তারা মিশরে পৌঁছে যায়। মিশরে পৌঁছে তারা পিরামিডের পাশে মাটি খনন শুরু করে। তো এই সময় ডাকাতদের একটা দল সেখানে আসে। সেখানে এসে তখন শান্তিয়াগোর কাছে স্বর্ণের টুকরা পায়। তখন শান্তিয়াগো ও ডাকাতরা ভাবে যে এখানে খুঁড়ে করে স্বর্ণের টুকরা পেয়েছে শান্তিয়াগো। তখন শান্তিয়াগোকে ধরে যে তোদের সমগ্র স্বর্ণ আমাকে দে, তোরা কিভাবে স্বর্ণ উদ্ধার করা যায় সেটা বল। তখন শান্তিয়াগো তার স্বপ্নের কথা বলে। তখন ডাকাতদের সর্দার সে হাসে। এই স্বপ্ন তো আমিও দেখেছি। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, মানে মিশরে আর কি, যে স্পেনের এক গির্জার গির্জার নিচে প্রচন্ড অনেক স্বর্ণ মুদ্রা আছে যেখানে রাখালেরা ঘুমায়, গির্জার পাশে রাখালেরা ঘুমায়। তখন শান্তি আগে চিন্তা করে সেই স্পেনের সেই গির্জার পাশে তো আমি তো সেই রাখাল যেখানে আমি ঘুমাতাম, আমরা ঘুমাতাম, রাখালরা ঘুমাতো। তো আমার গুপ্তধন তো সেখানে আছে, আমি যেখানে যেখান থেকে আমি এসেছি। সেই লালনের গল্পের কথা মনে হয়, বাড়ির পাশে আশিনগর, সাথে পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। তখন শান্তি বুঝতে পারে তার সম্পদ আসলে সেই গির্জার নিচেই লুকায়িত আছে, মানে গির্জার পাশেই লুকায়িত আছে। সে তখন তার গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে গিয়ে আবার সেই গির্জার পাশে সান সাইকিয়ানো গাছের সাইকিয়ানো গাছের নিচে সে গুপ্তধনের সন্ধান পায়। সাইকিয়ানো গাছ হচ্ছে পিরামিডের প্রতীক। সে স্বপ্নে সেই কারণেই বারবার খালি পিরামিড দেখতেছিল। তো তারপরে সে প্রচন্ড সম্পদের অধিকারী হয়। তারপরে আবার সে মরুভূমিতে ফিরে ফাতিমা ফাতেমাকে নিয়ে আসে, ফাতেমাকে বিয়ে করে তার গ্রামে নিয়ে আসে এবং সংসার করতে শুরু করে। এই ছিল গল্পের শেষ। এটা আসলে বড় উপন্যাস, এটা একটা সারমর্ম আর কি। চমৎকার, মানে এই দ্য আলকেমিস্ট কাহিনীটা চমৎকার আর কি। এখানে নানা ধরনের শিক্ষা মানুষের কাছে উঠে আসে। সেটা হচ্ছে আধ্যাত্মিকতা জীবনেরই অংশ, বিশ্বাস স্থাপন করা জীবনেরই অংশ। তো ব্যর্থতা, ভয়কে জয় করা, এখানে দেখতে পেয়েছি অধ্যবসায়ী হওয়া, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, তারপর সত্যকে মেনে নেওয়া, স্বপ্ন পূরণে সহায়ক আমরা দেখেছি ভালোবাসা। ভালোবাসা মানুষকে উদ্দীপ্ত করতে পারে। আর আজকের জন্য বাঁচা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের আনন্দিত হওয়ার জন্য, মানুষকে জীবন উপভোগ করার জন্য আজকের জন্য বাঁচাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই ভালো থাকুন। এখানেই শেষ করলাম গল্পটা। এই উপন্যাসটা সবাই পড়ে দেখতে পারেন, চমৎকার, মানে সাইকোলজিক্যাল একটা ইমপ্রুভমেন্ট হবে আশা করি। আল্লাহ হাফেজ।